করেছো বন্ধু, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর। বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। আমার ছেলেবেলা গানে গানে কেটেছে। আমার বাবা গান বাজনাই করতেন, আমাদের ঘরে সবসময় গান হতো। তো বোঝবার বয়সের আগের থেকেই মানে গান শুনছি, সারাক্ষণই আমাদের বাড়িতে গান হতো। বাবার ছাত্রছাত্রীরা গাইতেন, তাদের সঙ্গে সঙ্গে আমিও গলা মেলাতাম। এইভাবেই ছোটোবেলাটা আর কি। আমাকে আমার বাবার ছাত্ররা নিয়ে যেতেন, যেমন শিশু মহলে প্রথম গেলাম। তারপরে তখনকার দিনে তো অনেক কম্পিটিশান হতো, এখনকার মতো রিয়ালিটি শো ছিল না। কম্পিটিশানে খুব গাইতাম আমি। তারপরে একটা সময় কম্পিটিশানে বেশ ফেমাস হয়ে গেলাম, যে আমাকে দেখলেই অন্যান্য কম্পিটিটারদের গার্জেন্সরা বলতেন, এই রে ও এসে গেছে, আর আমাদের আর কিছু পাওয়া হবে না, এরকম। তারপরে রেডিওতে গাইতে আরম্ভ করলাম, প্রথমে শিশু মহলে, তারপরে গল্প দাদুর আসরে। এই করতে করতে শুরু হয়ে গেল আর কি। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। ওরে গান নিয়ে বস, এরকম আমাকে কোনোদিনই বলতে হয়নি, বরং বলা হয়েছে যে বাড়িতে মা বলতেন সবসময় গান গাইলে হবে, লেখাপড়া করবে না। তারপর যখন একটু বড় হলাম, ক্লাস 8-9-এ পড়ি, তখন পরীক্ষার সময় যখন পড়তে বসতাম, তখন বাবা বলতেন, অনেকক্ষণ ধরে পড়েছিস, একটু গিয়ে বসে তানপুরাটা ছাড়, গাইতে হবে না, মনটা ফ্রেশ হয়ে যাবে। সেই জিনিসটা আমার এখনও আছে। অনেক কাজের মধ্যে একটুখানি গান গেয়ে নিলে আবার ফ্রেশ হয়ে যাই। স্কুল ফাইনাল পরীক্ষায় পাশ করার পরে বাবা তো বললেন যে আর পড়তে হবে না, আর কলেজে যাওয়ার দরকার নেই, তুমি গানই গাও। তখন মা খুব রাগারাগি করতেন। মা বলতেন যে হ্যাঁ, অন্তত গ্র্যাজুয়েশন না করলে ভদ্রলোকের সঙ্গে মিশবে কী করে। সেই জন্য মানে খানিকটা বাবার অমতেই আমাকে কলেজে ভর্তি করা হয়েছিল। গান গাওয়াটা কিন্তু বাবার জন্যেই, বাবা ভীষণ পছন্দ করতেন এবং আমিও খুব ভালোবাসতাম। আমি সবসময় গান গাইতে এখনও ভালোবাসি। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। আমার না স্বপ্ন কি ছিল আমি জানি না, তবে আমি খেলাধুলো যে করতাম, যেমন বাচ্চাবেলায় সবাই পুতুল খেলে, তো ওই পুতুল খেলাটা আমার ছিল গান নিয়ে। আমি ভাবতাম অনেক ছোট ছোট পুতুল সামনে বসিয়ে দিতাম, দিয়ে একটা দেশলাইয়ের বাক্স মুখের মধ্যে নিয়ে খুব জোরে জোরে গান করতাম, যে সবাই আমার গান শুনছে আর আমি গান গাইছি। বাবা খুব হাসতেন দেখে। তো ওইটাই আমার খেলা ছিল আর কি। তখন তো আর এইসব ভাবিনি গান গাইবো, শিল্পী হব ইত্যাদি ইত্যাদি, ওইসব বাবার তখন বয়সও হয়নি। কিন্তু পরবর্তীকালেও যখন গান করেছি, তখন ওই গান গাইতেই ভালোবাসতাম, আর গান গেয়ে কী হবে এইটা আমি কখনোই ভাবিনি। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। আমি এর মতন হব, বড় হয়ে এই গাইয়ে হব, আমি খুব নাম করব, এসব কোনো দিনই ভাবিনি। আমি তো পিওর ক্লাসিক্যাল গানই গাইতাম, আমার বাবার যেটা শিক্ষা ছিল। কিন্তু বাবা একটা কথা বলতেন যে সব রকম গানই গাওয়ার অভ্যেস থাকতে হয়। সেই জন্যে আমি রেডিওতে তখন খেয়াল, ঠুমরি, রাগ প্রধান, ভজন এসব গাইতাম। কিন্তু আমার হঠাৎ করে একবার নিজেরই মনে হলো যে আমি বাংলা গান গাইবো। তো রেডিওতে বাংলা গানের অডিশন দেওয়ার জন্যে যখন মনটা একটু ঠিকঠাক হলো, তখন বাংলা গান বিশেষ জানতাম না, বাবার কাছে অল্প দু একটা শিখেছিলাম। সেই সময় পিন্টু ভট্টাচার্য, আমরা শোভাবাজারে থাকতাম, উনি এসছিলেন আমাদের পাড়ায় একটা জলসায় গান করতে। তো আমিও গিয়েছিলাম সেখানে, পাড়ার যেরকম ছোট মেয়েদের গাইতে ডাকে ওরকম গান করেছিলাম ওখানে। তো পিন্টুদা তখন আমার গান শুনে বললেন, তুমি খুব ভালো গেয়েছো, একদিন এসো আমার বাড়িতে। আর বাবাকে ওরা সকলেই খুব শ্রদ্ধা করতেন। তো একদিন পিন্টুদার বাড়িতে গিয়ে বললাম আমি রেডিওতে অডিশন দিতে চাই, তো আমি বাংলা গান একদম জানি না। তো পিন্টুদা প্রথম আমাকে 2-3টে বাংলা গান শিখিয়ে দিয়েছিলেন, সেগুলো গেয়ে আমি রেডিও অডিশনে পাশ করেছিলাম। তো অডিশন দেওয়ার আগে অবশ্য বাবাকে বলিনি যে আমি বাংলা গান গাইতে যাচ্ছি।
তারপরে যখন পাস টাস করে গেলাম বাবাকে বলে, কিন্তু বাবা অখুশি হননি। বাবা সবসময় বলতেন সব রকম গান গাইবে। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। ছোটবেলায় অনেক সময় অবাক লাগতো, সব রেকর্ড শুনতাম যখন, যে ওই গোল একটা ঘুরছে আর গান বেরিয়ে আসছে। তো আমি ভাবতাম, ইস, আমার গলাটা যদি এরকম ওই যন্ত্র থেকে বেরিয়ে আসতো, খুব ভালো লাগতো। তো এইসব ভাবনা থেকেই আমি শৈলেন মুখোপাধ্যায়ের কাছে গেলাম। তো উনিও প্রথমে বললেন যে, তুমি তো হরিহরদার মেয়ে, খুব ভালো গান তো গাও, একটা বাংলা গান গেয়ে শোনাও তো। মানে ওনার বিশ্বাস ছিল না যে আমি বাংলা গান গাইতে পারবো কিনা। অনেক সময় হয় না, যারা ক্লাসিক্যাল গান ছোটবেলা থেকে গায়, তারা ওই বাংলা গান গাইতে গেলে ওই অনেকটা ক্লাসিক্যালি মনে হয়। তো সেই জিনিসটা আমার মধ্যে ছিল না, এবং বাবা সেটা অভ্যেস করিয়েছিলেন যে যখন তুমি যে গান গাইবে সেই গানের সঙ্গে একাত্ম হয়ে যাবে, মনে হবে তুমি এই গানটাই গাও। তো সেইভাবে তারপরে শৈলেনদা আমার গলায় একটা বাংলা গান শুনে পছন্দ করলেন, এবং শৈলেনদাই আমাকে প্রথম হিন্দুস্তান রেকর্ডে নিয়ে গেলেন 1970 সালে। তখন আমার একটা বাংলা গান রেকর্ড, প্রথমে একটা ছড়ার গান গেয়েছিলাম, তারপরে একটা আধুনিক বাংলা গানের রেকর্ড হলো শৈলেন মুখোপাধ্যায়ের সুরে, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা গান। সেটা ছিল এ তো কান্না নয় আমার। রেডিওতে অনুরোধের আসরে গানটা বাজলেই অনেক সে শুনতো। তো ওই অনুরোধের আসরে 2-3 বার আমার গানটা বাজার পরেই বেশ মুখে মুখে নামটা ছড়িয়ে গেল আর কি, যে ভালো গায় ভালো গায় ইত্যাদি। রেখে ভালোই করেছো বন্ধু। তখন প্রচুর ফাংশনে গাইতাম, তার নিজের একটাই মাত্র রেকর্ডের গান। তখন অন্যান্য শিল্পীদের গান গাইতাম, তার মধ্যে আমি বেশি গাইতাম লতা মঙ্গেশকরের গাওয়া বাংলা গানগুলো। হিন্দি গানও গাইতাম, তবে বাংলাগুলো বেশি গাইতাম। হেমন্ত দাস সুরে লতা মঙ্গেশকরের গাওয়া বাংলা গান, সেগুলো খুব গাইতাম। ওরকম হতে হতে তারপরে একটা অনুষ্ঠানে হেমন্তদা আমার গান শুনলেন, গান শুনে ডেকে পাঠালেন, বাড়িতে দেখা করতে বললেন। তারপরের বছর আমি হেমন্ত দাস সুরে আধুনিক বাংলা গান গাইলাম, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। তারপরে 74-এ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আমাকে গাওয়ালেন শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফুলের মালিকা। তো সেই গানটা একদম বাচ্চাদের গলায় ছিল, তো গানটা খুব আধো আধো করে গাওয়া। তো উনি আমাকে 2-1 বার বলাতেই আমি বুঝে নিলাম, বুঝে নিয়ে খুব আধো আধো করে গানটা গেয়েছিলাম। এবং তারপরেই শ্যামল মিত্রর সুরে আমি সেও সখা ছবিতে। আমার কি হয়েছে, প্রথম যে গান যখনই গেয়েছি সেগুলোই খুব জনপ্রিয় হয়েছে। যেমন প্রথমে তো কান্না নয় আমার খুব জনপ্রিয় হলো, তারপরে শিব ঠাকুরের গলায় দোলে সে গান এখনও আমাকে সব জায়গায় গাইতে হয়। তারপরে আমি সেও সখার শ্যামল দাস সুরে, শ্যামল মিত্র এবং গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, ওই গানটাও খুব জনপ্রিয় হয়ে গেল। তারপরে আস্তে আস্তে সবাই ডাকতে আরম্ভ করলো, গাইতে আরম্ভ করলাম। ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমার রয়েছে জন্য আমার কোনোদিনই কোনো গান গাইতে কোনো অসুবিধা হয়নি। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। প্রথম আমার হেমন্তদাকে সামনে দেখেই খুব আনন্দ হয়েছিল, যে খুব সম্ভব শ্রীরামপুর কলেজের অনুষ্ঠান ছিল। তো আমার তো মনে মনে ভয়ও ছিল যে হেমন্তদা আসবেন শুনেছি, কিন্তু ওনাকে আমার সামনে থেকে দেখবার খুব ইচ্ছে ছিল ওই সময়টা। তখন কলেজে পড়ি, তো হেমন্তদাকে সেই প্রথম দেখলাম, ওই দিনটা আমার খুব একটা বিশেষ পাওয়া মুহূর্ত। এবং তারপরে আমি যত বড় বড় শিল্পীদের সঙ্গে কাজ করেছি, কাজ করার অর্থে তাদের সুরে গান করেছি, তাদের সকলেরই খুব কাছে যেতে পেরেছি, এটাই আমার খুব সৌভাগ্য। যে এমনি আলাপ হলো কি ওনার সুরে গান করলাম তারপরে শেষ হয়ে গেল তা না। যেমন হেমন্তদা আমাকে খুব নিজের মেয়ের মতন ভালোবাসতেন। তার পরবর্তীকালে তো আরও বড় বড় অনেক শিল্পীদের সান্নিধ্য পেয়েছি, যেমন মান্না দা, সলিল চৌধুরী, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়। তারপরে ক্লাসিক্যাল জগতের ওস্তাদ আলী আকবর খান সাহেবের সুরেও আমি বাংলা গান করেছি, পণ্ডিত রবিশঙ্করের সুরে বাংলা গান করেছি, নওশাদজির সুরে বাংলা গান করেছি। ভালোবেসে আমার জন্য গান তৈরি করলেন
এবং শিখেছি ওদের কাছে। আমি সকলকেই গুরু মানি, কেননা তাদের কাছে যেসব গান শিখেছি, যেভাবে তারা আমাকে শিখিয়েছেন, আমি সকলকে গুরু মানি। অনেক শিখেছি ওদের কাছ থেকে, কিভাবে গাইতে হয়, কিভাবে গলা লাগাতে হয়, বা ক্লাসিক্যাল অঙ্গের কোনো গান বাংলা গানে কত সুন্দর করে আনা যায়, মান্নাদার কাছে এটা প্রচুর শিখেছি আমি। ওদের সঙ্গে কাজ করে মানে যেমন স্নেহ, ভালোবাসা, আদর পেয়েছি, শিক্ষাও অনেক পেয়েছি। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। হেমন্তদা মানে সুরকার হিসেবে আমার মনে হয় অতটা মূল্যায়ন এখনো হয়নি, কেননা হেমন্তদা শুধু গাইয়ে বা নিজে গান করেছেন, নিজের জন্য গান সুর করেছেন, সেটা রেখেও প্রত্যেকটা ছবিতে হেমন্তদার যে সুর করা গান, যেমন হারানো সুর, আরও প্রচুর ছবি, তো ছবির জগতে হেমন্তদার প্রচুর অবদান রয়েছে। আর আমার গান, আমি যত হেমন্তদার সুরে গান করেছি, ওনার সুরের মধ্যে একটা সরলতা ছিল। আর আমার অভিজ্ঞতা বলতে, হেমন্তদা কোনোদিনও ওস্তাদি করতেন না, পছন্দও করতেন না। আর গান শেখাবার সময় জাস্ট একটু গেয়ে শুনিয়ে দিতেন, তারপরে হয়তো আমার গলায় যেরকম আসছে সেটাকেই মেনে নিয়েছেন। অনেক সময় বলছেন, না তোরটা ভালো হচ্ছে, ওইটাই কর। সব থেকে অবাক হয়েছিলাম, একটা গান উনি আমাকে শিখিয়েছিলেন। উনি বললেন যে আমি এই গানটা লতার জন্য রেখেছিলাম, তোকে দেব বলে আমাকে গানটা শেখালেন। তারপরে একটা ছোট্ট গলার কাজ মতন ছিল, বধুয়া রে, এই কাজটা উনি বলছিলেন যে আমার গলায় অত ভালো আসবে না, তুই তোর মতন করে নে। মানে এত সহজ সরল মানুষ। আর মানুষ হিসেবে হেমন্তদার কাছ থেকে প্রচুর পেয়েছি, কত রকমভাবে উনি আমাকে হেল্প করেছেন। আর আমি যখন বলতাম, দাদা আপনি আমার জন্য কত করলেন, উনি বলতেন যে আমি তোর জন্য কি করবো, তুই ভালো গাইতে পারিস, তোকে একটু এগিয়ে দিয়েছি। এই যে কত বড় মাপের মানুষ এখনো উপলব্ধি করি। এখন ওই ধরনের মানুষ আর খুব একটা পাই না, আমি খুব মিস করি। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। মান্নাদা তো আরও বেশি গুণী মানুষ, অনেক জানেন উনি। এবং একটা যেমন কোনো ক্লাসিক্যাল অঙ্গের কাজ, সেটা বাংলা গানে কিভাবে সহজ সরল করে লাগাতে হয়, সেটা মান্নাদার কাছে শেখবার বিষয়। মান্নাদা একটা গান সুর করে আমাকে শেখালেন, পরের দিন ডাকলেন, আবার দেখলাম গানটা অন্যরকম সুর হয়ে গেছে। মানে একটা গানের 3-4 রকম সুর হয়ে তারপরে একটা জায়গায় দাঁড়াতো। আর মান্নাদার সঙ্গে এমনি কথাবার্তা বলেও বড্ড আনন্দ। মানে উনি কোনো বয়সের বিচার করেন না, যে সকলের সঙ্গে সমানভাবে মিশতে পারেন। আর ওনার সঙ্গে একদম মানে বাংলা কথায় আড্ডা দেওয়া যাকে বলে, মান্নাদার সঙ্গে আড্ডা দিয়ে খুব মজা, যে কোনো বিষয়ে। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। সলিলদার সঙ্গে আমরা দূর থেকে যখন শুনতে পারি, বাবা সলিল চৌধুরী, ওনার সামনে যাব, কিন্তু কাছে গিয়ে দেখেছি কি সহজ সরল, সব রকম গল্প করতেন। এক একদিন হয়তো বলতেন, দুধ আজকে গান করতে হবে না, বসি গল্প করি। অনেক পুরনো গল্প করতেন। আমি আবার খুব জিজ্ঞেস করতাম লতা মঙ্গেশকরের সঙ্গে কিছু নতুন পুরনো গল্প বলুন না, তখন অনেক রকমের গল্প করতেন। তারপরে উনি তো একটু ওয়েস্টার্ন ঘেঁষা গানই বেশি করতেন, কিন্তু সব রকমই জানতেন। একবার হয়েছিল কি, আমি পণ্ডিত রবিশঙ্করের সুরে গান করার পরে ওনার সুরে গাইতে গেছি তার পরের বছর। তখন একটা ক্লাসিক্যাল অঙ্গের গান আমাকে দিয়ে বললেন, এই তো রবিশঙ্করকে শুনিয়ে দিস যা, একদম ছেলে মানুষের মতন। এইবার স্বপ্নের বন্ধন খুললাম, আর নেই দূর দূর বক্ষের স্পন্দন। ওই গানটা গাইবার সময় আমি অকাতরে স্বীকার করতে পারি, তার আগে আমি প্রচুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে গান করেছি। এবং অভিজিৎদা সবসময় সলিলদার গল্প করতেন, সলিলদার খুব কাছের মানুষ ছিলেন। তো তো আমি যখন এই গানটা সলিলদা আমাকে শেখালেন, তখন ও শেখানো মানে কি 4 লাইন শেখাতেন, বাকিটা তো স্টুডিওতে গিয়েই হতো। তো সেই সময় আমি অভিজিৎদাকে বলেছিলাম, অভিজিৎদা এরম ধরনের একটা গান। তো অভিজিৎদা বলেছেন, তুমি ঠিক গেয়ে দেবে, দেখো তোমার কোনো চিন্তা নেই। আমার খুব ভয় ছিল। তারপরে গানটা গেয়ে ওঠার পরে সলিলদা খুব খুশি হলেন, আমাকে খুব আশীর্বাদ করলেন
তখন আমি প্রথম এসে অভিজিৎ দাকে ফোন করি, অভিজিৎ দা আপনাকে সামনে রেখে গানটা গেয়ে ফেলেছি। সলিলদার গান খুব কঠিন ছিল, কিন্তু উনি এমনভাবে অর্কেস্ট্রাটা করতেন যে গাইবার সময় কোনো অসুবিধা হতো না। এই কথাটা আমাকে হেমন্তদা একবার বলেছিলেন যে ওর গান তোর এমনি শুনলে মনে হবে বাবা কি কঠিন, কিন্তু যখন গাইতে যাবি দেখবি তোর কোনো কষ্ট হবে না। এমনভাবে কর্ডসগুলো দিতেন, এমনভাবে মিউজিকটা তৈরি করতেন গাইবার সময়। পরে যখন শুনছি তখন নিজেই ভাবছি বাবা গাইলাম কি করে। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। প্রত্যেক আর্টিস্টেরই একটা থাকে যে বম্বেতে গিয়ে গাইবো, মনে মনে ইচ্ছে হয়তো ছিল কিন্তু সুযোগ তো ছিল না। তো হঠাৎ একটা টেলিফোন পেলাম, গুল আনন্দ ওই ছবির প্রডিউসার, উনি লন্ডনে আমার গান শুনেছিলেন, আমাকে ফোন করে বললেন যে আমি এরকম একটা ছবি করছি হিন্দি, তুমি গাইবে, তোমার গলা আমার খুব পছন্দ হয়েছে। তো ওনার একটা ছিল যে সব নতুনদের নিয়ে কাজ করা। তারপরে উনি আমাকে বম্বেতে নিয়ে, আমার তো কেউ নেই বম্বেতে, কেউ থাকে না, তো উনি আমার থাকবার ব্যবস্থা করে টরে সব কিছু করে গান গাইতে যাওয়ার জন্য ব্যবস্থা করলেন এবং গেলাম, গিয়ে গান গেয়ে নিজেও খুব খুশি হলাম। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। চিরকাল মা সরস্বতীর পুজো করি, গানকে শ্রদ্ধা করি, গানের সঙ্গেই আমার প্রেম ভালোবাসা সব কিছু। কিন্তু এই যে আজকাল অনেক বাচ্চাদের মুখে শুনি শুধু কি গাইলে হবে, নিজের ঢাক নিজে পেটাতে হবে ইত্যাদি ইত্যাদি, এগুলোতে আমি এগুলো শুনে অভ্যস্ত নই। আমার জীবনে এরকম কোনো দিন আসেনি যে মনে হয়েছে এখানে একটু নিজেকে গিয়ে কিছু করা উচিত। অনেক ছোটোবেলায় আমার বাবা বলতেন যে তুমি ভালো গাইতে পারলে লোকে তোমার পিছনে ছুটবে, তোমাকে ছুটতে হবে না। সেটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি। আমার কোনো দিনও এমন কিছু মনে হয়নি যে এখানে গানটা না গিয়ে ওখানে গিয়ে দুজন লোকের সঙ্গে দুটো কথা বলে এলে ভালো হতো, এটা আমি কখনো ফিল করিনি। বাবার মধ্যে যে সুনাম যশ অর্থ ইত্যাদি এইসবের দিকেও আমার কোনো খেয়াল নেই। আমি চেয়েছি প্রাণ ভরে গান গাইতে এবং মানুষের ভালোবাসা পেতে, দুটোই আমি এত পেয়েছি, আমি একবারে পরিপূর্ণ। আমার কোনো না পাওয়ার বেদনা নেই যে এটা হলো না ওটা হলো না, ওটা নিয়ে আমি কখনো ভাবি না। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। ইমন রাগটা তো পাল্টায়নি, সেরকম গানটা গানের জায়গায় ঠিকই আছে। হ্যাঁ, অনেক ধরনের গান বাজনা হয়েছে, বাংলা গানের মধ্যে অনেক পরিবর্তন এসেছে, বাংলা গানের কথা, বাংলা গানের সুর, গাইবার স্টাইল ইত্যাদির মধ্যে অনেক নতুনত্ব আনার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু আদি সনাতন যেটা সেটা সেখানেই আছে। কেননা আমি তো খুব চটুল গান খুব একটা গাইনি কখনোই, ছবিতে হয়তো দু একটা গেয়েছি, কিন্তু আমার বেসিক রেকর্ডের গান যেইটা দিয়ে আমার শ্রোতাদের সঙ্গে আমার পরিচয়, সেখানে আমি কখনো কোনো চটুলতার আশ্রয় নিইনি এবং তাতে আমার কোনো ক্ষতি হয়েছে বলে আমি মনে করি না। আমি আমার জায়গায় ঠিকই আছি, আমি যে ধরনের গাইতে ভালোবাসি, এবং আমি সবসময় মনে করি একটা কথা যে আমার যেটা গাইতে ভালো লাগছে সেটা আমি আমার শ্রোতাকে ভালোবাসাতে পারবো, আর যে গানটা আমার গাইতে ভাল লাগছে না সে গানটা আমি অন্য লোককে কি করে বলবো যে তোমরা ভালোবেসে শোনো। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। ছবির জন্য তো গাইতে হয়, অনেক ধরনের গানই গেয়েছি, আর ছবির গানটা যে এক্সপ্রেশন ইত্যাদিতে, এক্সপ্রেশন তো সব গানেই লাগে। যেমন আমি যখন ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু গাইছি, সেটা তো ছবির জন্যে গাইছি না, কিন্তু গানটাই তো একটা নাটক। যেমন একবার আশা ভোসলেকে আমি দেখেছিলাম একটা ছবির গানে, বম্বেতে রেকর্ডিং হচ্ছিল, তো প্রথমে গানটা এসে শিখলেন, তারপরে বললেন যে হিরোইন কি বাড়িতে বসে গাইছে না গাড়িতে গাইছে, তা ওনাকে বলা হলো গাড়িতে। তখন উনি জিজ্ঞেস করছেন যে হিরো কি পাশে বসে আছে, বললো হ্যাঁ, গাড়ি চলছে, যেতে যেতে গানটা হচ্ছে। কি বলবো, ভেতরে একটা ওই উপলব্ধিটা নিয়ে নিলেন, নিয়ে তারপর গানটা গাইলেন, ঠিক মনে হলো যেন চোখের সামনে দেখতে পাচ্ছি হিরোইন গাড়িতে করে চলে যাচ্ছেন আর গানটা হচ্ছে।
তো সেই উপলব্ধিগুলো তো একটু দরকার হয় ছবির গানে। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। গান বাজনার মধ্যে থাকি তো সবসময় খুব আনন্দে থাকি। আর আমি ব্যক্তিগত জীবনে বিয়ে থাওয়া করিনি, আমার সংসার বলতে কিছু নেই। তবে আবার অনেক বড় সংসার, অনেক বড় সংসার বলতে আমার ভাই বোনরা, তাদের বাচ্চারা, তাদের নিয়ে আমার সংসার। আমি বেসিক্যালি একা থাকি, কিন্তু ওরা আসা যাওয়া করে খুব। নিজে যখন গান নিয়ে খুব ব্যস্ত থাকি তখন ওরা নিজেরাই বুঝতে পারে, এখন বুঝে গেছে ওরা যে দিদি এই সময় ব্যস্ত আছে, এখন যাব না। কিন্তু আমি একটু ফাঁকা থাকলেই ওরা আসে, হই হই করে, সারাক্ষণ গান বাজনা, খাওয়া দাওয়া, খুব আনন্দে থাকি আমি। আমার কোনো এরকম নেই যে দূর এখন ভাল লাগছে না, এরকম কোনো মুহূর্ত আমার আসেই না। কি করব, আসলে এইগুলো না আমার অনেক বড়দের কাছ থেকে পাওয়া। হেমন্তদা আমাকে প্রথম প্রথম বলতেন, আমি যখন মোহনবাগানের মেয়ে ছবিতে গান গাইলাম, গান হয়ে গেল, তখন আমাকে বললেন, তোর এই গানটা যদি খুব হিট হয়ে যায় তুই কী করবি? তখন আমি হঠাৎ করে বললাম, কি জানি না। তো দাদা তখন বললেন, শোন, কোনো জিনিস হবে বলে আশা করবি না, আশা করবি না, যদি পেয়ে যাস খুব আনন্দ হবে, উপরি পাওনা হিসেবে নিবি, কিন্তু সেটা না পেলে কোনো দুঃখ থাকবে না। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। গান গাইবার সময় যেটা নিজে চাইছি কিন্তু হচ্ছে না, যে কোনো কারণেই হোক, ওইটাই একটু আমাকে কষ্ট দেয়। যে তারপরে কোনো একটা গান গেয়ে এসে আজ অবধি শান্তি পেলাম না, যে কেবল মনের মধ্যে খচখচ করতে থাকে, আহা ওই জায়গাটা যদি আর একটু ভালো হতো। এইটাও আমার বাবার কাছ থেকে এসছে। আমার বাবা কোনো দিন আমার গান ভালো বলেননি, কেবলই খুঁত ধরতেন, বলতেন যে এইটা হয়নি, ওইটা হয়নি, ওখানে সুরটা লাগেনি, এই জায়গাটা একটু ভালো করে বলতে পারতিস, ইত্যাদি ইত্যাদি। তো সেই ব্যাপারটা আমার মধ্যে রয়েই গেছে। আজ অবধি আমি বলতে পারবো না কোনো একটা গান যে গানটা গেয়ে আমি নিজে খুব খুশি হয়েছি। কোনো দুঃখের স্মৃতি আমি বলতে পারবো না, আমি ভুলে গেছি। কেননা আনন্দগুলো আমি মনে রাখি, দুঃখগুলো ভুলে যাই। কী দুঃখ ছিল ভগবান জানেন। টাচ করেছে যেইগুলো, যেমন হেমন্তদার চলে যাওয়া, আমার বাবার চলে যাওয়া, এগুলো সারা জীবনের সঙ্গী হয়ে আছে। বাবাকে ভীষণ মিস করি। কেউ বলে দিদিকে আমাদের খুব ভালো লাগে, তার ভেতরে যদি তঞ্চকতা থাকে কিছু থাকুক, কিন্তু আমাকে তো বলছে আমার ভালো লাগছে, আমাকে ভালোবাসছে, সেটুকু নিয়েই আমি থাকতে চাই। একটা খালি মনে হয় আমি যখন থাকবো না তখনও আমার গান থাকবে, আমার লোকের সঙ্গে এই যে মিষ্টি সুন্দর করে ব্যবহার করা, কথা বলা, এগুলো লোকেরা মনে রাখবে নিশ্চয়ই। স্মৃতি শুধু থাকে সেই তো মনে রাখে, স্মৃতি শুধু থাকে সেই তো